বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের পেজ নাম্বার 386 হিন্দু স্কুলের কোশ্চেনের সমাধান আলোচনা করব। পার্ট 1 ভিডিওতে আমি এই স্কুলেরই কোয়েশ্চেন 1, 2 আর 3 সমাধান আলোচনা করেছিলাম, আর পার্ট 2 ভিডিওতে আমি কোয়েশ্চেন 4 এর সমাধান আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার এটা রিকোয়েস্ট থাকলো যে যারা এই চ্যানেলে প্রথমে এসছো এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকনটি আছে সেটিতে ক্লিক করে দিও, আর তারপরে অল বাটনে ক্লিক করে দিও। এতে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, চারের দাগের প্রথম প্রশ্ন বলা হচ্ছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.1/4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়। ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। দেখো, মূলধনের অর্থ হচ্ছে আসল, আর এখানে আয় বলতে সুদকে বোঝানো হচ্ছে। যেমন ধরে নাও, তুমি যদি কাউকে 100 টাকা ধার দিয়ে থাকো, আর সে যদি তোমাকে 1 বছর পর যদি 110 টাকা দিয়ে থাকে, মানে পরিশোধ করে থাকে, তাহলে তুমি এখানে 10 টাকা আয় করলে। তুমি দিয়েছিলে 100 টাকা, কিন্তু সে যখন পরিশোধ করলো, তোমার টাকা যখন শোধ করলো, তখন তোমাকে 110 টাকা দিল। অর্থাৎ তুমি যে অর্থটা দিয়েছিলে তার উপর 10 টাকা অতিরিক্ত মূল্য দিল। এই যে 10 টাকা যে অতিরিক্ত টাকা তোমাকে দিল, সেই 10 টাকাটাই হচ্ছে তোমার আয়। এই 10 টাকাটাই আমরা বলবো সুদ। তাহলে আসলের উপর যে অতিরিক্ত মূল্য পাওয়া যায় সেটাই হচ্ছে সুদ, আর সেটাকে আমরা বলতে পারি আয়। তাহলে এখানে আয় বলতে সুদকে বোঝানো হচ্ছে। এখানে সুদের হার 4% থেকে 3.1/4% হয়ে যাওয়ায়, অর্থাৎ সুদের হার কমে যাওয়ায় আয় কমে যাবে। কারণ আমরা জানি যে আসল আর সময় যদি স্থির থাকে, তাহলে সুদের হারের সাথে সুদের সরল সম্পর্ক হয়। অর্থাৎ সুদের হার বাড়লে সুদ বাড়বে বা আয় বাড়বে, এবং সুদের হার কমলে সুদ কমবে বা আয় কমবে। যেহেতু এখানে সুদের হার কমেছে, 4% থেকে 3.1/4% হয়েছে, তার মানে সুদের হার কমেছে, তাই সুদ বা আয় কমেছে। তাহলে অঙ্কটা আমরা কিন্তু দুভাবে করতে পারি। একটা হচ্ছে সরাসরি সূত্র ফেলেও করতে পারি, আর একটা হচ্ছে সূত্র ছাড়া করতে পারি। তো সূত্র ছাড়া করতে গেলে তোমাদের কিন্তু এই জিনিসটা জানতে হবে যে সুদের হার বলতে কি বোঝায়। দেখো, সুদের হারের অর্থ হয় সুদ বাই আসল। সুদ বাই আসল। কোনো একটা নির্দিষ্ট সময়ে সুদ, সেটা হচ্ছে আসলের যত অংশ হবে সেটাকেই বলি সুদের হার। এবং সুদের হার সাধারণত আমরা শতকরাতে নির্ণয় করি, তাই এখানে 100 দিয়ে আমরা গুণ করব, তাহলে চলে আসবে পার্সেন্টেজ। তো এখানে এখানে কি হচ্ছে, সুদের হার কতটা কমেছে, দেখো আমরা সেটা বার করব। সুদের হার কমে যায়, সুদের হার হ্রাস পায় বা কমে যায় 4 মাইনাস 3.1/4%। তাহলে এখানে ক্যালকুলেশন করো, 4 মাইনাস এখানে কত হচ্ছে 13/4 এত পার্সেন্ট, অর্থাৎ 16 মাইনাস 13/4 এত পার্সেন্ট, অর্থাৎ 3/4%। এবার 3/4% মানে কি, 3/400, কারণ পার্সেন্টেজের অর্থ 100 দিয়ে ভাগ করতে হবে। তাই এটাকে লিখবো এইভাবে, 4 গুণ 100 অর্থাৎ 3/400। তাহলে এটা হলো সুদের হার। তাহলে সুদের হার কতটা কমছে, 3/400। এবং এর অর্থ কি, এর অর্থ হলো 3 টাকা আয় কমে যখন আসল 400 টাকা। যেমনটা বললাম, সুদ বাই আসল হচ্ছে সুদের হার। এবার এই 3 টাকাটা কত সময়ে কমছে, দেখো এখানে বলছে বার্ষিক সুদের হার কমেছে, সুতরাং এই যে সুদের হারটা কমে যায়, এটা বছরে কমে যায়। এটা হচ্ছে বার্ষিক, অর্থাৎ অর্থাৎ 1 বছরে। তাহলে এই যে 3 টাকা যে আয় কমছে বা সুদ কমছে, এটা 1 বছরে কমছে। তাহলে 3 টাকা যখন সুদ কমবে, তখন আসল বা মূলধন 400 টাকা। তাহলে আয় যদি 60 টাকা কমে যায়, তাহলে মূলধন বা আসল কত হবে, খুব সহজেই আমরা বার করতে পারবো। একদিকে লিখবো আয় কম, আর একদিকে লিখবো মূলধন। তাহলে এখানে আয় কমছে 3 টাকা যখন মূলধন 400 টাকা। এবার আয় এখানে 60 টাকা কমেছে, তাহলে মূলধন কত হবে, তাহলে এখানে এটাকে x ধরো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি x বাই 400। এটা হচ্ছে সরল সম্পর্ক হবে, আয় কমবে, আয় যদি কম হয় তাহলে মূলধন কম হবে। x বাই 400, আর এখানে হবে 60/3। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে পাচ্ছ x ইকুয়ালস টু 60/3 ইন্টু 400। তাহলে কত হলো
8,000 টাকা। তাহলে মূলধনের পরিমাণ 8,000 টাকা। এছাড়াও অন্যভাবে করা যায়, এটা হচ্ছে উত্তর। এছাড়াও অন্যভাবে করা যায়, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি সূত্র ফেলে। আমরা জানি I ইকুয়ালস টু PRT বাই 100। এবারে এখানে I এর জায়গায় আমরা কি করব, যত টাকা সুদ কমেছে সেই পরিমাণটা লিখব। এখানে দেখো কত টাকা সুদ কমেছে, 60 টাকা সুদ কমেছে। আসলটা আমরা বার করব P, আর হচ্ছে সুদের হার কতটা কমেছে। যখন এখানে আমি সুদের পরিমাণ কতটা কম সেটা লিখছি, তখন এখানে আর এর পরিমাণটা যতটা কমেছে সেই পরিমাণটা লিখব, এবং সেই পরিমাণটা কত, 3/4%। এইটা লিখবো না, ঠিক আছে। যখন আমরা সূত্র বের করবো তখন এই 3/4টা নেব। তাহলে এখানে 3 আর এখানে 4 আর নিচে 100 আছে, ঠিক আছে। আর এখানে সময় কত, 1 বছর, 1 বছর। তাহলে এখানে কি পাচ্ছ দেখো, 3 আর এখানে 60 কেটে গেল, 20। 20 ইকুয়ালস টু P বাই 400। তাহলে এখানে P ইকুয়ালস টু কত হলো, এখানে কোনাকুনি গুণ করো, তাহলে 8,000 টাকা। অর্থাৎ মূলধনের পরিমাণ 8,000 টাকা। তাহলে এভাবেও করতে পারো, ঠিক আছে। পরের প্রশ্ন 4-2, K% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। দেখো এখানে আর এর জায়গায় কে দিয়ে দিয়েছে, সুতরাং তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা সবৃদ্ধি মূলের যে সূত্র জানি সেখানে আর থাকে, তো সেই সূত্রে আমরা আর এর জায়গায় কে লিখবো, ব্যাস এটুকুনি, ঠিক আছে। খুবই সহজ একটা অঙ্ক, বাট খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক প্রায় সময় পরীক্ষায় দিয়ে থাকে। তো দেখো এখানে আমরা কি করব, এই যে দ্বিগুণ যে বলা হচ্ছে, কোনো একটা টাকা বা মূলধন বা আসল, সেই টাকাটা 8 বছরে দ্বিগুণ হয়েছে। মানে দ্বিগুণ মানে সেটা আসলে কি, যে দ্বিগুণ পরিমাণ যে টাকাটা বলা হচ্ছে সেই পরিমাণ টাকাটা আসলে কোন টাকা, সবৃদ্ধিমূল বা সুদ আসল। মানে যেমন ধরো কোথাও তুমি 100 টাকা রেখে দিলে, 8 বছর পর সেটা দেখলে কত হলো, দ্বিগুণ হয়ে গেল, অর্থাৎ 200 টাকা হলো। তার মানে এই যে 200 টাকাটা হলো, এই 200 টাকাটা হচ্ছে সুদ আসল বা সবৃদ্ধিমূল বা সমূল চক্রবৃদ্ধি। তো এটা হচ্ছে সুদ আসল টাকা, ঠিক আছে। আর এটা হচ্ছে আসল টাকা। তো এখানে 8 বছরে সবৃদ্ধিমূল হচ্ছে মূলধনের দ্বিগুণ। এখন মূলধনটা যদি আমি x টাকা ধরি, তাহলে সবৃদ্ধিমূল 8 বছরে কত হবে, 2x টাকা হবে। এবং আমাদের বার করতে হবে কত বছরে, আমরা যদি ধরে নিই t বছরে, সেটা 4 গুণ হবে। 4 গুণ মানে x থেকে 4 গুণ হবে, হ্যাঁ, মূলধনটাই 4 গুণ হবে, অর্থাৎ 4x হবে। তাহলে সবৃদ্ধিমূল কত হবে, 4x। তাহলে প্রথম ক্ষেত্রে 8 বছরে x টাকা সবৃদ্ধিমূল হয়ে যাচ্ছে 2x টাকাতে, আর পরের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি t বছর পর সবৃদ্ধিমূল হবে 4x টাকা, যখন আসল x টাকা। তো আমাদের এখানে t এর মানটা বার করতে হবে। এখানে সুদের হার কিন্তু একই থাকবে দুটো ক্ষেত্রেই, ঠিক আছে। দুটো ক্ষেত্রেই সুদের হার একই থাকবে। তো আমরা এখানে ধরি আসল বা মূলধন লিখতে পারো। আসল হচ্ছে আমরা এখানে ধরে নিচ্ছি x টাকা। অতএব 8 বছর পর সবৃদ্ধিমূল হবে 2x টাকা। এবার আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সরাসরি সবৃদ্ধিমূলের সূত্র আমাদের জানা আছে, এবং সেই সূত্রটা কি, a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার t। যেখানে এটা হচ্ছে সবৃদ্ধিমূল, পিটা হচ্ছে আসল বা মূলধন, আরটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, আর টিটা হচ্ছে সময়, যেটা হচ্ছে বছরে আমরা এখানে সবসময় বসাবো। তো এখানে 8 বছর পরে সবৃদ্ধিমূল যদি 2x টাকা হয়, তাহলে আমি কি লিখবো, সবৃদ্ধিমূল ইকুয়ালস টু আসল হচ্ছে x ইন্টু 1 প্লাস r বাই 100। এখানে আর এর জায়গায় আমরা কে লিখবো, ঠিক আছে। আর এর জায়গায় কে লিখবো, k বাই 100 হোল টু দি পাওয়ার 8। দেখো এই সূত্রে ফেলে দাও, সুদ আসল হচ্ছে 2x টাকা, আসল হচ্ছে x টাকা, আর এর জায়গায় আমরা কে লিখবো, k% দিয়েছে, আর t এর জায়গায় কত বছর এটা হচ্ছে 8 বছর, তাই এখানে 8 লিখলাম। তাহলে এখান থেকে দেখো তুমি কি পাচ্ছ, x আর x ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে পাচ্ছ তুমি 2 ইকুয়ালস টু 1 প্লাস k বাই 100 হোল টু দি পাওয়ার 8। এই সমীকরণটাকে আমি পরে ব্যবহার করব। এরপর আমি যদি ধরে নিই t বছরে ওটা 4 গুণ হবে, ধরি t বছর পরে x টাকা সুদে মূলে 4x টাকা হবে। সুদে মূলে মানে সুদ আসলে, সুদ আসল হবে কত, 4x টাকা। অতএব
আমরা তাহলে কি লিখতে পারি, আবার এই সূত্রে ফেলে দেবো, সুদ আসল এখন 4x টাকা সমান সমান আসল অর্থাৎ x টাকা ইন্টু 1 প্লাস, এখানে সুদের হার কিন্তু চেঞ্জ হচ্ছে না বা পরিবর্তন হচ্ছে না, তাহলে কে লিখবো, ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার টাইম। তাহলে টাইমটা কত এখানে, t। এইবার আমরা কি করব দেখো, x আর x এখানে কেটে দিলাম, তাহলে এখানে 4 এর জায়গায় আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার, তাই তো, কারণ 4 মানে 2 এর স্কোয়ার হয়, ইকুয়ালস টু 1 প্লাস k বাই 100 হোল টু দি পাওয়ার t। নেক্সট স্টেপে আমি কি করব, এইখানকার যে পাওয়ারটা আছে 2 এর পাওয়ার যে 2, এই 2টাকে আমরা ডান দিকে নিয়ে যাব, এবং এটা তোমরা সবসময় জেনে রাখবে a টু দি পাওয়ার m ইকুয়ালস টু, ধরে নাও যদি x হয় তাহলে a ইকুয়ালস টু হবে x এর পাওয়ার 1 বাই m, অর্থাৎ এখানে m মানে কি আছে, m বাই 1 আছে, তাহলে যখন এই সংখ্যাটা যখন পাওয়ারটা যখন এদিকে চলে যাবে তখন এটা উল্টে যাবে, অর্থাৎ অনন্যক হবে। আর একটা উদাহরণ দেখাচ্ছি, যেমন ধরে নাও x এর পাওয়ার 2 বাই 3 ইকুয়ালস টু আছে 10, তাহলে এখান থেকে তুমি x ইকুয়ালস টু লিখতে পারো 10 এর পাওয়ার 3 বাই 2, অর্থাৎ পাওয়ার যা থাকবে সেটা ডান দিকে চলে গেলে উল্টে যাবে, ঠিক আছে, অনন্যক হয়ে যাবে। তো এই অর্থে এখানে যে 2 আছে, 2 মানে অ্যাকচুয়ালি 2 বাই 1 আছে, তাহলে এই 2টাকে যদি এখানে রাখি আর পাওয়ারটা যদি এপাশে নিয়ে চলে যাই, তাহলে কি হবে, এটার পাওয়ার 1 বাই 2 হয়ে যাবে, ঠিক আছে, উল্টে যাবে। এরপরে আমরা কি করব, এই 2 এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেবো, 2 মানেই হচ্ছে এইটা, তাহলে এর জায়গায় আমরা বসিয়ে দেবো 1 প্লাস k বাই 100 টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু, এবার এখানকার পাওয়ার আর এখানকার পাওয়ার, এই দুটো পাওয়ার বা ঘাত গুণ হয়ে যায়, এটা হচ্ছে নিয়ম, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n এর অর্থ কি, a টু দি পাওয়ার m ইন্টু n, ঠিক আছে, পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে এখানে আমরা গুণ করে দেবো, তাহলে গুণ করলে কত পাবো, t বাই 2 পাবো, দেখো t ইন্টু হাফ, তার মানে t একে t বাই 2, এখানে t কিন্তু উপরের সংখ্যার সাথে গুণ হবে, নিচের সংখ্যার সাথে না, t বাই 2। এবার দেখো এই সংখ্যাটা এই সংখ্যাটা সমান হয়ে গেল, তাহলে আমি লিখতেই পারি t বাই 2 ইকুয়ালস টু 8, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, t ইকুয়ালস টু 16 বছর, অবশ্যই সময়টা বছরে থাকবে, তাহলে এটাই হলো উত্তর। বন্ধুরা পরের প্রশ্ন 4-3 বলা হচ্ছে, 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, মানে প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির তুলনায় 100 টাকা কম পাচ্ছে, দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ আমাদের বার করতে হবে। দেখো অঙ্কটা খুবই সহজ, প্রচন্ড সহজ অঙ্ক। দেখো এখানে যে অনুপাতটা দিয়েছে এর অর্থ কি, এর অর্থ হলো প্রথম ব্যক্তি যদি 4 টাকা লাভ পায় তাহলে দ্বিতীয় ব্যক্তি সেখানে 7 টাকা লাভ পাবে এবং তৃতীয় ব্যক্তি 9 টাকা লাভ পাবে। তাহলে দেখো প্রথম ব্যক্তির তুলনায় তৃতীয় ব্যক্তি কত টাকা বেশি পাচ্ছে, বা ঘুরিয়ে বলতে পারি তৃতীয় ব্যক্তির তুলনায় প্রথম ব্যক্তি কত টাকা কম লাভ পাচ্ছে, তৃতীয় ব্যক্তি 9 টাকা পাচ্ছে, প্রথম ব্যক্তি 4 টাকা পাচ্ছে, সুতরাং প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির তুলনায় 5 টাকা কম পাচ্ছে, তাহলে কম লাভ পাচ্ছে। তাহলে দেখো যখন প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির থেকে 5 টাকা কম লাভ পাচ্ছে, তখন দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত, 7 টাকা। তাহলে প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির তুলনায় যদি 100 টাকা কম লাভ পায়, তাহলে সেই সময় দ্বিতীয় ব্যক্তির লাভ কত আমরা খুব সহজেই আমরা অঙ্কটা করে দিতে পারবো অনুপাতের নিয়মে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, এখানে লিখব প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির তুলনায় লাভ কম পায় 9 - 4, এখানে ব্যাখ্যাটা এখানে লিখে দেবো, যেহেতু 3 বন্ধুর মূলধনের অনুপাত 4:7:9, মূলধন অনুপাত যা হয় লাভের অনুপাত বা লভ্যাংশ অনুপাত সেটাই হয়, সুতরাং এখানে আমরা পাচ্ছি কত টাকা, 5 টাকা। এবার লিখব, অতএব এখানে আমরা একদিকে লিখব যে লাভের পরিমাণ কম, আর একদিকে লিখব
দ্বিতীয় ব্যক্তির লাভ, দ্বিতীয় ব্যক্তির লাভ, আর এটা অবশ্যই তৃতীয় ব্যক্তির সাপেক্ষে প্রথম ব্যক্তির লাভ কতটা কম সেটা। তো এখানে 5 টাকা লাভ কম হয় যখন দ্বিতীয় ব্যক্তির লাভ 7 টাকা, তাহলে এখানে 100 টাকা যদি কম লাভ হয় তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভটা কত, তো সেটা আমরা এখানে x ধরে নিচ্ছি। তাহলে এখানে কি হবে, এখানে সরল সম্পর্ক হবে, ঠিক আছে। যত কম মানে মানে প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির তুলনায় যত কম পাবে দ্বিতীয় ব্যক্তির লাভও তত কম হবে, ঠিক আছে। আর যত বেশি লাভ মানে লাভের পার্থক্যটা যত বেশি হবে, প্রথম ব্যক্তি আর তৃতীয় ব্যক্তির মধ্যে লাভের পার্থক্যটা যত বেশি হবে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণটাও তত বেশি হবে, সুতরাং এখানে সরল সম্পর্ক হবে। তাহলে এখানে আমরা লিখতেই পারি যে x/7 = 100/5। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x = 100/5 আর 7টা পাশে চলে যাবে মানে গুণ হয়ে যাবে। এবার কাটাকুটি করো, তাহলে কত আসলো, x = 140 টাকা। অর্থাৎ আমরা পেয়ে গেলাম দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত, 140 টাকা। তাহলে এটাই হচ্ছে উত্তর। পরের প্রশ্ন বলছে a এর 10%, b এর 20% = c এর 30% হলে a/b/c কত। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ। দেখো এখানে আমরা কি করবো, যেহেতু এই পরিমাণ এই পরিমাণ এই পরিমাণ তিনটে পরিমাণই সমান, তাহলে এই তিনটে পরিমাণ যে সমান দিয়েছে এই মানগুলো আমরা k এর সাথে সমান ধরে নেব। তো আমরা ধরি a এর 10% = b এর 20% = c এর 30% = k। এবার a এর 10% এর অর্থ কি, a গুণ 10/100, ঠিক আছে। পার্সেন্টেজের অর্থ হচ্ছে 100 তুলনায় 10, তার মানে 10/100। একইভাবে এখানে লিখবো b × 20/100, আর এখানেও একইভাবে লিখবো c × 30/100 = k। এবার তুমি যদি এইভাবে লেখো a × 10/100 = k, এটা কি লেখা যায়, দেখো লেখা যায়। এই মানটা এই মানটা এই মানটা প্রত্যেকে সমান এবং তারা প্রত্যেকে k এর সাথে সমান, তাহলে বলতেই পারি এই মানটা k এর সমান। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ, এখানে কেটে গেল, অর্থাৎ a = 10k। একইভাবে আমরা এখানে লিখব b × 20/100 = k। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ, কেটে গেল, 5 আসলো, তাহলে b = 5k, আর এখানে c × 30/100 = k। তাহলে এখানে 0 0 কেটে গেল, তাহলে c = 10k/3, অর্থাৎ 3/10টা আমি যখন ডান দিকে নিয়ে যাবো তখন উল্টে যাবে, 10টা উপরে চলে যাবে, 3টা নিচে চলে আসবে। এইবার আমরা কি করব, a আর b, a b আর c এর মধ্যে অনুপাত বার করব। তাহলে 10k অনুপাত 5k অনুপাত 10k/3। এবার সব জায়গা থেকে তুমি k ক্যান্সেল করে দাও, তাহলে কত হচ্ছে, 10:5:10/3। এবার এখানে একটা ভগ্নাংশ আছে, তাই না। তাই ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যার অনুপাত আনতে গেলে আমাদের কি করতে হয়, ভগ্নাংশের মধ্যে যে নিচের অংশটা আছে এটা লসাগু করতে হয়। এখানে দেখো একটাই নাম্বার আছে, তাহলে লসাগু 3 হবে, ঠিক আছে। ওইখানে যদি অন্য কোনো নাম্বার থাকতো, যেমন 10-এর নিচে যদি 2 থাকতো, তাহলে 2 আর 3 এর লসাগু হতো। তো যে লসাগুটা হচ্ছে সেই লসাগু দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করতে হবে। এটাকে গুণ করলাম, এই সংখ্যাটাকে গুণ করলাম, আবার এই সংখ্যাটাকেও গুণ করলাম, এতে কি হবে, আর ভগ্নাংশ থাকবে না। তাহলে কত হলো, এদিকে 30 হলো, এদিকে 15 হলো, এদিকে 10 হলো। এবার তুমি দেখো এগুলো প্রত্যেকটা সংখ্যা 5 দিয়ে বিভাজ্য, তাহলে 5 6 30, 3 5 15, 5 2 10, তার অনুপাত কত আসলো, 6:3:2। তাহলে এটাই হলো উত্তর। বন্ধুরা পরের প্রশ্ন 4-5, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ থেকে দিয়েছে প্রশ্নটা। প্রশ্ন এরকম হচ্ছে, বলছে 5x² - 3x + 6 = 0 সমীকরণটিতে বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/α + 1/β এর মান নির্ণয় করো। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো এই রাশিটার মান আমাদের বার করতে দিয়েছে। এখন এই রাশিটার মান বার করতে গেলে আমাদের কি কি তথ্য লাগবে সেটা আমাদের প্রথমে জানতে হবে। তো দেখো তাই জন্য এইটাকে আমি একটু সরল করব, মানে আমি এইটা করব 1/α, এটাকে আমি আগে থেকে করে নিচ্ছি
1/α প্লাস 1/β, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের করতে হবে। তো এইভাবে, তো এটাকে লসাগু করো, তাহলে কি আসছে? আলফা বিটা। এবার আলফা দিয়ে আমি আলফা বিটাকে ভাগ করব, তাই না? আলফা দিয়ে ভাগ করবো, তাহলে কি হচ্ছে? ভাগফল হচ্ছে বিটা। এবার এই ভাগফলের সাথে উপরের সংখ্যাটাকে গুণ করতে হয়, তাহলে বিটার সাথে 1 গুণ করলে কত হবে? বিটা আসবে। প্লাস একইভাবে বিটা দিয়ে যখন আলফা বিটাকে ভাগ করব, তখন বিটা বিটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি আসবে? আলফা। এই আলফার সাথে 1 কে গুণ করবো, তাহলে আলফা। তাহলে এবার কি আসলো? এটাকে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। এবার দেখো আলফা আর বিটাটা কি? আলফা আর বিটাটা হচ্ছে এই সমীকরণটার দুটো বীজ, ঠিক আছে? এই সমীকরণটার দুটো বীজ। তাহলে এখানে আলফা প্লাস বিটা মানে কি? বীজ দুটির সমষ্টি, আর আলফা বিটা মানে বীজ দুটির গুণফল। এবং আমরা সবাই জানি দ্বিঘাত সমীকরণে, কোনো সমীকরণে যদি দুটো বীজ দেওয়া থাকে, তাহলে সেই দুটো বীজের যোগফল, তার একটা সূত্র আছে, আর বীজের গুণফল বার করার একটা সূত্র আছে। তো সেই সূত্রের মাধ্যমে আমরা বীজের যোগফল এবং গুণফলের মান বার করে নেব, তারপর এইখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমরা মানটা পেয়ে যাবো। তাহলে তখন আমরা কি করব? দেখো সূত্রটা তোমরা যদি না জেনে থাকো এখানে দেখে নেবে। 5x² - 3x + 6 = 0। এই সমীকরণটাকে আমি তুলনা করছি, তুলনার জন্য আমি এই চিহ্ন ব্যবহার করব। তুলনা করছি ax² + bx + c = 0, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তো এর সাথে তুলনা করলে আমরা কি কি পাচ্ছি? a = 5, b = দেখো b হচ্ছে কি x এর সহগ, আর এখানে x এর সহগ কত? -3, আর c মানে x বর্জিত পদ, এখানে c, এখানে x বর্জিত পদ 6 পেয়ে গেলাম। এবার আমি এটা লিখবো আলফা প্লাস বিটা, অর্থাৎ বীজ দুটোর সমষ্টি। বীজ দুটোর সমষ্টির ফর্মুলা হচ্ছে -b/a, -b/a। তাহলে এবার b এর মানটা বসিয়ে দাও। b এর মান কত? -3 ডিভাইডেড বাই a কত? এখানে 5। তাহলে কত হলো? মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে 3/5, অর্থাৎ আলফা প্লাস বিটার মান 3/5। এবার গুণফল বার করুন। বীজ দুটির গুণফলের সূত্র হচ্ছে c/a। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা সূত্র, এটা মনে রাখতে হবে। বীজ দুটির যোগফল আর বীজ দুটির গুণফল, কারণ দ্বিঘাত সমীকরণের ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু এই দুটো সূত্রের মাধ্যমেই হয়ে যায়। তো এবারে বীজ দ্বয়ের গুণফলের সূত্র c/a, c কত? 6, তাহলে 6 বসিয়ে দাও। a কত? তাহলে 5, তাহলে 5 বসিয়ে দাও। তাহলে মানটা পেয়ে গেলাম, গুণফলটা। এইবার আমরা এখানে মানটা বসিয়ে দেবো। আলফা প্লাস বিটার মানটা কত? 3/5, আর আলফা বিটার মান হচ্ছে 6/5। এখানে কারণটা লিখে দেবে, যেহেতু আলফা প্লাস বিটা = 3/5 আর আলফা বিটা = 6/5। এইবার আমরা এখানে দেখো 5 আর 5 কেটে দিতে পারি। তোমরা যদি এটা বুঝতে তোমাদের অসুবিধা হয়, তাহলে আমি এখানে আরেকটা শর্টকাট নিয়ম বলে দিচ্ছি। দেখো এটা মানে কি? ভাগ। তো তাহলে তুমি কি করবে? 3/5 লিখবে, তারপর ভাগ লিখবে, 6/5 লিখবে, ঠিক আছে? খুব জটিল জটিল অঙ্ক কিন্তু এই নিয়মে হয়ে যায়। তোমরা যত সহজভাবে ভাববে তত অঙ্কটা করতে আরো সুবিধা হবে। তো এখানে 3/5 ভাগ আছে, তো ভাগটাকে আমি এভাবে লিখলাম। এবার তোমরা সবাই জানো, এটা নিচু ক্লাসে তোমরা শিখেছো, ভাগটাকে গুণ করে দিলে কি হয়? এই সংখ্যাটা উল্টে যায়, তাই না? তাহলে 5টা উপরে চলে যাবে আর 6টা নিচে চলে আসবে। এবার তুমি এখানে কাটাকুটি করতে পারো, 5 5 কেটে গেল, 3 1 কে 3, 3 2 গুণে 6। কাটাকুটি করে যদি উপরে 1 থাকে, তাহলে অবশ্যই সেই 1টা কিন্তু লিখতে হবে, তাহলে 1/2, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের উত্তর কত হলো? 1/2। পরের প্রশ্ন 4-6 বলা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটি বিন্দু, তার মানে পিটা হচ্ছে বহিস্থ একটা বিন্দু, কারণ ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, তার থেকে বেশি দূরে যদি একটি বিন্দু থাকে, তার মানে অবশ্যই সেই বিন্দুটা বৃত্তের বাইরে আছে। তাহলে পি বিন্দুটা একটা বহিস্থ বিন্দু। পি কিউ এবং পি আর বৃত্তের দুটি স্পর্শক হলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত? খুবই ভালো অঙ্ক দিয়েছে, দেখো খুব সহজ অঙ্ক। আমরা ছবিটাকে একটু আঁকি আগে। এরকম একটি বৃত্ত আছে, এই বৃত্তটার কেন্দ্র বলে দিয়েছে ও, আর এই বৃত্তের ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরে একটা বিন্দু পি আছে। তাহলে যেমনটা বললাম, পি বিন্দুটা বাইরে হবে, কারণ ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, তার থেকে বেশি আছে, তাই এটা বাইরে হবে। তাহলে এখানে ধরো পি বিন্দুটা আছে, এটা হচ্ছে 13 সেন্টিমিটার, ওপি হচ্ছে 13। এখন এই পি বিন্দু থেকে পি কিউ আর পি আর বৃত্তের দুটো স্পর্শক অঙ্কন করব। আমরা জানি বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে একটা বৃত্তের উপর দুটো স্পর্শকই অঙ্কন করা যায়। তো এখানে দুটো স্পর্শকই উল্লেখ দিয়েছে। তাহলে একটা স্পর্শক এভাবে হবে,
আর একটা স্পর্শক এইভাবে হবে, ঠিক আছে। যে বিন্দুতে স্পর্শ করছে সেটা হচ্ছে স্পর্শবিন্দু, এটা ওখানে স্পর্শবিন্দু। তো এই স্পর্শবিন্দুটার নাম দিচ্ছি আমি পি কিউ, মানে এইটা কিউ, তাহলে স্পর্শবিন্দুটা হচ্ছে কিউ, তাহলে স্পর্শকটা হলো পি কিউ। আর এই স্পর্শবিন্দুটার নাম দিচ্ছি আর, তাহলে এই স্পর্শকটা হলো পি আর। এখন এখন দেখো ব্যাসার্ধটা বলেছে 5 সেন্টিমিটার, তাহলে এই কিউ আর ও যুক্ত করলে আমি যেটা পাচ্ছি এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটা পরিমাপ দিয়েছে 5 সেন্টিমিটার। একইভাবে ও আর আর যুক্ত করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে 5। এবং সাথে সাথে এটাও বলবো যে এই কোণটার মান 90 ডিগ্রি এবং এই কোণটার মানও 90 ডিগ্রি। আমরা খুব সহজেই প্রমাণ করতে পারবো যখন বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটো স্পর্শক অঙ্কন করা হয় সেই স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং বৃত্তের কেন্দ্র এবং স্পর্শবিন্দুদ্বয়ের সংযোজক রেখা এর দ্বারা যে দুটো ত্রিভুজ আমরা পাচ্ছি সেই ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান বা ত্রিভুজ দুটো সর্বসম। তার মানে আমার যদি এই চতুর্ভুজ পি, দেখো চতুর্ভুজ বলছে পি কিউ ও আর, পি কিউ ও আর, এই চতুর্ভুজটা যদি ক্ষেত্রফল আমাকে বার করতে হয় তাহলে এই চতুর্ভুজ দুটো ত্রিভুজের নিয়ে তৈরি হয়েছে, একটা এই ত্রিভুজটা আর একটা এই ত্রিভুজটা নিয়ে তৈরি হয়েছে। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান। এটার ক্ষেত্রফল যদি 50 হয় তাহলে এটার ক্ষেত্রফল 50 হলো, অর্থাৎ মোট ক্ষেত্রফল হলো 100। ঠিক আছে, তার মানে আমি চতুর্ভুজটার ক্ষেত্রফল বার করার অর্থ হলো আমি যেটা বার করব, আমি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, আর সেই ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব চতুর্ভুজের ক্ষেত্রফল। এবার দেখো ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করাটা খুব ইজি, কারণ এই যে চতুর্ভুজ, আমরা এই চতুর্ভুজটা দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজে ভাগ হয়েছে, এখানে প্রত্যেকটা ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি। এবার তোমাদের প্রশ্ন হতেই পারে এই কোণটা কেন 90 ডিগ্রি, অবশ্যই তোমাদের প্রশ্ন হতে পারে। তো দেখো তোমাদের এরকম একটা উপপাদ্য আছে যে বৃত্তের কোনো একটা বিন্দু, ধরো এইখানে একটা বিন্দু ধরে নিচ্ছি, তো এই বিন্দুতে যদি আমি একটা কোনো স্পর্শক অঙ্কন করি আর এই স্পর্শ বিন্দুকে আমি যদি কোনো ব্যাসার্ধ অঙ্কন করি, এটা বৃত্তের কেন্দ্র ধরে নাও, তাহলে এই যে ব্যাসার্ধ আর এই স্পর্শক এদের মধ্যে সমকোণ হয়, এটা কিন্তু খুব সহজে প্রমাণ করা যায়। ঠিক আছে, এটা প্রমাণ করা যায়, তো আমি এখানে প্রমাণটা করছি না, তোমরা অবশ্যই তোমাদের বই থেকে প্রমাণটা দেখে নিতে পারো। তো আমি কি বললাম, স্পর্শক এবং যে বিন্দুতে স্পর্শ করেছে সেই বিন্দু দিয়ে যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ আর স্পর্শকের মধ্যে 90 ডিগ্রি কোণ হয়। তাহলে এই অর্থে পি কিউ হচ্ছে স্পর্শক, পি আর হচ্ছে স্পর্শক, এবং এখানে কিউ বিন্দুটা স্পর্শ বিন্দু, আর এই বিন্দুগামী ও কিউ হচ্ছে ব্যাসার্ধ, এখানে আর হচ্ছে স্পর্শ বিন্দু, তাহলে ও আর হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তার মানে কি এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে। এবার তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এটা কত 13, তাহলে এই বাহুটার মাপ কত হবে 12 হবে, কারণ আমরা জানি 5:12:13 এটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়, তাই তো। এটা মনে রাখবে, তোমরা যদি না জেনে থাকো অবশ্যই এটা মুখস্থ রাখো যে এটা 5, এটা 13, তাহলে অবশ্যই এটা 12 হবে। এখন এটা 12 আমি সরাসরি লিখে দেবো, এটা আমরা বার করবো পিথাগোরাসের সাহায্যে। ঠিক আছে, পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে আমি বার করবো পি কিউটা। তাহলে এখানে লিখবো পি কিউ, তাহলে আমরা কি পেয়ে যাবো, এই বাহুটা পেয়ে যাবো, এই বাহুটা পেয়ে যাবো, তাহলে এটা লম্ব ধরে নাও আর এটা হলো ভূমি। ঠিক আছে, এটা তো অতিভুজ, তাহলে এটা হলো ভূমি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা বা লম্ব, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, তাকে 2 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, মোট চতুর্ভুজটার ক্ষেত্রফল, অর্থাৎ 5×12 60 বর্গ সেন্টিমিটার হচ্ছে এটার আনসার। তো আমরা এটা করি এখানে, তাহলে লিখবো যেহেতু ও কিউ লম্ব পি কিউ, ও কিউ লম্ব পি কিউ, অতএব ত্রিভুজ ও কিউ পি হলো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। অতএব পি কিউ, যেহেতু এখানে অতিভুজটা দেওয়া আছে 13, তাহলে অতিভুজের বর্গ থেকে এখানে এই বাহুটা আর একটা যে বাহু দিয়েছে তার বর্গ বিয়োগ করে বর্গমূল করলেই আমরা পি কিউটা পেয়ে যাবো। তাহলে পি কিউ ইকুয়ালস টু হবে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার এত সেন্টিমিটার, তাহলে কত হলো 169 মাইনাস 25 এত সেন্টিমিটার, অর্থাৎ 144 সেন্টিমিটার। তার মানে 144 এর বর্গমূল কত 12, তাহলে 12 সেন্টিমিটার, তাহলে আমরা 12 পেলাম। এবার আমরা লিখবো অতএব ত্রিভুজ ও কিউ পি এর ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি, আমরা এটাকে ভূমি ধরছি, ঠিক আছে, তাহলে হাফ ইন্টু ভূমি পি কিউ ইন্টু উচ্চতা ও কিউ। এইবার আমরা মানগুলো বসিয়ে দিই,
হাফ ইন্টু পি কিউ, পি কিউ কত 12, তাহলে 12 বসিয়ে দাও। আর ও কিউ কত, ও কিউ দেখো, ও কিউ হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে, ও কিউ হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 5, তাহলে 5 অবশ্যই এটা ছবিটা এঁকে দেবে, আর এটা সেন্টিমিটার স্কোয়ার হবে, তাহলে 2 দিয়ে তাহলে কত হলো 30 সেন্টিমিটার স্কোয়ার। এবার লিখবো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ঠিক আছে, লিখবো যেহেতু যেহেতু ও পি কিউ ত্রিভুজ ও পি কিউ সর্বসম ত্রিভুজ ও পি আর অতএব ত্রিভুজ ও পি কিউ ইকুয়ালস টু ত্রিভুজ ও পি আর। তাহলে ক্ষেত্রফলটা কত হলো 30 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রফল কত হলো 30 সেন্টিমিটার স্কোয়ার। এবার আমরা তাহলে দুটোকে যোগ করে দিলে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব চতুর্ভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রফল ইকুয়ালস টু 30 প্লাস 30 ইকুয়ালস টু 60 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হলো এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এ কিউ 3AP হয় তাহলে পিবি ইজ টু কিউসি, অর্থাৎ পিবি এবং কিউসির অনুপাতের মান কত আমাদের বার করতে হবে। দেখো এই অঙ্কটা সদৃশ্যতা থেকে দিয়েছে, দুটো ত্রিভুজ যখন সদৃশ্য হয় তখন তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়। তো সেখান থেকে এখানে এটা দিয়েছে, আর এখানে আমরা থ্যালেসের উপপাদ্যের সাহায্য নেব। দেখো অঙ্কটা কিভাবে করব, এই ধরনের অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে অঙ্কগুলো খুব সহজ লাগবে। তো আমরা এরকম একটি ত্রিভুজ অঙ্কন করলাম, এখানে ধরে নাও এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। এবার বলছে বিসি বাহু সমান্তরাল করে, বিসি বাহুকে সমান্তরাল করে একটা রেখা অঙ্কন করব। তাহলে এটা এর সাথে সমান্তরাল করে যদি কোনো রেখা অঙ্কন করি তাহলে রেখাটা কিন্তু এবি বাহুটাকেও ছেদ করবে আর এসি বাহুটাকেও ছেদ করবে। তো এবি বাহুটাকে কোন বিন্দুতে ছেদ করবে, পি বিন্দুতে ছেদ করবে, তাহলে এটা হলো পি বিন্দু, এটা হচ্ছে সমান্তরাল রেখা। আর এসি বাহুটাকে কিউ বিন্দুতে ছেদ করবে। এবং বলছে যদি এ কিউ যদি 3AP হয়, মানে কি এ কিউ এপি এর 3 গুণ, মানে এপি যা হবে তার 3 গুণ হবে এ কিউ। দেখো তাহলে এপি যদি এক্স হয় তাহলে এ কিউ হবে 3x, এটা বলতে চাইছে। তো আমরা এখানে এক্স ধরবো না, আমরা একটু অন্যভাবে করবো, যা আছে তাই, ঠিক আছে। আমরা এটা জানি যে এই বাহুটার পরিমাপ যা তার 3 গুণ এইটা। তাহলে এবার চেয়েছে পিবির সাথে কিউসির অনুপাত কত। দেখো এখন থ্যালেসের উপপাদ্য বলছে যখন এইরকম ভাবে ত্রিভুজের মধ্যে দুটো বাহু যদি এরকম সমান্তরাল হয়, একটা বাহু যদি আর একটা বাহুর সমান্তরাল হয়, মানে এই রেখাটা এই বাহুটা সমান্তরাল, তাহলে এই যে সমান্তরাল রেখাটা এই দুটো রেখাকে সমানুপাতে বিভক্ত করে, এর অর্থ কি দেখো, এর অর্থ হলো এপি বাই এই বাহুটাকে এই রেখাংশ পি বিন্দুতে ছেদ করেছে, তো তাহলে এখানে দুটো অংশ পাচ্ছি, একটা এপি পাচ্ছি একটা পিবি পাচ্ছি, তাহলে এটাই হচ্ছে অনুপাত। এবং এই অনুপাতটা সমান হবে এই রেখাটা অপর বাহুটাকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে ছেদ করার ফলে দুটো অংশ পাচ্ছি, একটা এইটা একটা এইটা, এটার অনুপাত এটার সাথে এই অনুপাতটা সমান হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং এটা কেন, কারণ পিকিউ সমান্তরাল বিসি, ঠিক আছে, এটা থ্যালেসের উপপাদ্য অনুযায়ী, এটা থ্যালেসের উপপাদ্য অনুযায়ী তোমরা এখানে লিখতেও পারো। এবার দেখো এখানে আমরা মানটা বসিয়ে দেবো, এ কিউর মান কত 3AP, তাহলে এই এ কিউর জায়গায় 3AP লিখবো, তাহলে এপি বাই পিবি ইকুয়ালস টু 3AP বাই কিউসি। তাহলে এখানে লিখে দেবো যেহেতু এ কিউ ইকুয়ালস টু 3AP, এতে কি হলো দেখো এপি আর এপি কেটে গেল, তাহলে এখানে 1 থাকলো আর এখানে 3 থাকলো, তাহলে যেটা থাকছে সেটা আমি লিখি, এখানে 1 আর এখানে পিবি আর এখানে 3, এখানে কিউসি। এরপর আমরা কি করব, দেখো যেহেতু আমাদের অনুপাতটা বার করতে বলেছে পিবির সাথে কিউসি, মানে পিবি উপরে থাকবে কিউসি নিচে থাকবে, তাহলে এখানে আমি পিবিটা দেখতে পাচ্ছি নিচে আছে, তাই এটাকে উল্টে দেবো, ঠিক আছে, এটাকে উল্টে দিই, তাহলে কত হলো পিবি বাই 1, এটাকে উল্টে দিই, এদিকে উল্টালে এদিকে উল্টাতে হবে, তাহলে এদিকে কিউসি
এদিকে 3। এরপর আমরা এই কিউসিটাকে 1 সাথে গুণ করে দেবো, মানে এই কোনাকুনি অবস্থান পরিবর্তন করবো। তাহলে কত, পিবি বাই কিউসি, কিউসিটা 1 জায়গায় চলে গেল আর 1টা কিউসির জায়গায় চলে গেল। তাহলে কি পেলাম, তাহলে পেলাম পিবি ইস টু কিউসি ইকুয়ালস টু 1:3। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর আমি যে প্রশ্নগুলো বোঝাচ্ছি 1, 2, 3, 4 নম্বর প্রশ্ন সমাধান করছি, এছাড়াও যদি তোমাদের অন্য কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে, তো আমি তোমাদের সেই প্রশ্নের উপরে ভিডিও বানিয়ে দেবো। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন 4-8, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। অ্যাঙ্গেল এক্সবিসি ইকুয়ালস টু 82 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এডিবি ইকুয়ালস টু 47 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিএসির মান কত? এখানে বি কোণটা দেওয়া হয়েছে অ্যাঙ্গেল এক্সবিসি, এখানে ডি কোণটার মান দেওয়া আছে 47 ডিগ্রি। তাহলে বিএসি অর্থাৎ এ কোণটার মান আমাদের এখানে বার করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি এবিসির একটা বৃত্তস্থ চতুর্ভুজ। কারণ বৃত্তস্থ চতুর্ভুজ কি, দেখো ধরে নাও এরকম একটি বৃত্ত আছে, তো এই বৃত্তের মধ্যে যদি আমি এরকম কোন একটা চতুর্ভুজ অঙ্কন করি যার 4টে শীর্ষবিন্দুই বৃত্তের পরিধির উপর থাকবে, ঠিক আছে, এরকমটা হবে না। এইটা বৃত্তস্থ চতুর্ভুজ নয়, কারণ এটা বিন্দুটা বৃত্তের ভিতরে আছে। এটাও বৃত্তস্থ চতুর্ভুজ নয়, কারণ এটা বৃত্তের বাইরে আছে এই শীর্ষবিন্দুটা। তো যখন চতুর্ভুজের 4টে শীর্ষবিন্দুই বৃত্তের মধ্যে থাকবে, মানে এই বৃত্তের পরিধির উপর থাকবে, তখনই আমরা তাকে বলবো বৃত্তস্থ চতুর্ভুজ। এখন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়, এবং সাথে সাথে এটাও জেনে রাখবে কোনো একটা বাহুকে, ধরে নাও আমি এই বাহুটাকে বাড়ালাম, এখানে যেমন বলেছি এবি বাহুটাকে এক্স পর্যন্ত বাড়ানো হচ্ছে, তো আমি এটাকে ধরে নিই এইটা হচ্ছে এবি বাহু। তো তাকে যদি এক্স অব্দি বাড়াই, তাহলে এখানে এই যে বহিস্থ কোণটা তৈরি হলো, তো এই কোণটার মান এই কোণটার সমান হয়, ঠিক আছে। এই বহিস্থ কোণটার মান এই কোণের সন্নিহিত যে কোণটা আছে, এই পাশে যে কোণটা আছে, এই কোণের বিপরীত কোণের সমান হয়। তাহলে আমরা এখানে এটার নাম দিয়ে দিচ্ছি সি, এটা ডি। তাহলে এখানে অ্যাঙ্গেল এক্স বি সি, এই কোণটার মান তো দিয়ে দিচ্ছি 82 ডিগ্রি। তাহলে এটা 82 ডিগ্রি হলে এই কোণটার মানও হবে 82 ডিগ্রি। তাহলে লিখব যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং অ্যাঙ্গেল এক্স বি সি হলো বহিস্থ কোণ, অতএব আমরা বলতে পারি অ্যাঙ্গেল এক্স বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এডিসি ইকুয়ালস টু কত, 82 ডিগ্রি। এটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। এরপর বলছে অ্যাঙ্গেল এডিবি 47 ডিগ্রি। এবার এডিবি অর্থাৎ এ ডি বি, তাহলে ডি আর বিটাকে আমাদের যুক্ত করতে হবে। ডি আর বিটাকে যুক্ত করতে, তাহলে এই কোণটার মান দিয়ে দিয়েছে 47 ডিগ্রি। তাহলে এটা যদি 47 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত, এই কোণটার মান কত আমরা বার করে নেব। তাহলে 82 ডিগ্রি থেকে 47 ডিগ্রি আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে। তাহলে আমাদের বেরিয়ে যাবে এই বাকি কোণটার মান। তাহলে আমরা লিখবো অ্যাঙ্গেল বিডিসি, এই কোণটার মান, এই কোণটার মান বিডিসি, এই কোণটার মান কত হবে, পুরো কোণটা অর্থাৎ অ্যাঙ্গেল এডিসি, এই কোণটা থেকে আমরা বাদ দিয়ে দেবো এক্ষুনি যেটা আমরা বার করলাম, মানে এটা যেটা দিয়ে দিয়েছে এডিবি, এই কোণটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা লিখতে পারি এডিসির মান কত, এডিসি এই কোণটার মান কত, এডিসির মান হচ্ছে 82 ডিগ্রি, 82 ডিগ্রি মাইনাস এডিবি কোণের মান কত, 47 ডিগ্রি। তাহলে মাইনাস করলে আমরা কত পাবো, এখানে আসছে 5 আর এখানে আসছে কত 3, অর্থাৎ 35 ডিগ্রি, ঠিক আছে। তার মানে আমরা পেয়ে যাচ্ছি এই কোণটার মান 35 ডিগ্রি। এবার কি চেয়েছে দেখো, বলছে বিএসি, বিএসি অর্থাৎ এই এ আর সিটাকে আমাদের যুক্ত করতে হবে, বিএসি অর্থাৎ এই কোণটার মান চেয়েছে। এবার আমি যদি একটু জিনিসটাকে একটু মুছে দিই তোমাদের যাতে বুঝতে সুবিধা হবে, দেখো আমাদের এই কোণটার মান বার করতে দিয়েছে এবং এই কোণটার মান আর এই কোণটার মান কিন্তু সমান হয়। দেখো একটা উপপাদ্য আছে যে সকল বৃত্তাংশস্থ কোণ সমান হয়। এর অর্থ হচ্ছে আমি যদি বৃত্তের উপর এরকম দুটো বিন্দু নিই, ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এখন
এটাকে যুক্ত করো। এইবার এইভাবে যুক্ত করার ফলে আমরা দুটো অংশ পাচ্ছি বৃত্তের, ঠিক আছে? তো এই অংশ আর এই অংশ। এবার এখানে আমি এই যে বৃত্তচাপটা দেখতে পাচ্ছি, এই বৃত্তচাপের উপর আমি যতগুলোই বিন্দু নেব, ধরুন এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, বা এখানে একটা বিন্দু নিলাম। এবার এই বিন্দুর সাথে যুক্ত করলাম, আবার এখানে যুক্ত করলাম। একইভাবে এই বিন্দুর সাথে এ কে যুক্ত করলাম, বি কে যুক্ত করলাম। এরকম ভাবে অসংখ্য বিন্দু আমি বৃত্তের পরিধির উপর নিতে পারি বা চাপের উপর নিতে পারি, এবং এই প্রত্যেকটাই কোণ কিন্তু এই বৃত্তচাপের উপর অবস্থিত। এবং তাতে কি হবে? তাতে হবে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, প্রত্যেকটা কোণের মান সমান হবে। এই কোণগুলোকে বলা হয় একই বৃত্তাংশস্থ কোণ, এবং এদের মান সমান হয়। এবং তুমি যদি খেয়াল করে দেখো, এই যে কোণটা তৈরি হয়েছে, এটা কোন বিন্দুতে তৈরি হয়েছে? ডি বিন্দুতে। এবার দেখো ডি বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে, এটা কোন দুটো বাহুর সমন্বয়ে তৈরি হয়েছে? ডিসি আর বিডি। তাহলে এটা কোন বৃত্তচাপে আছে? দেখো, এটা হচ্ছে এই বৃত্তচাপটার মধ্যে আছে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার জ্যা, দেখো এটা হচ্ছে জ্যা, এই জ্যার উপরে আছে। আর এই জ্যা থেকেই আমি আরো একটা কোণ পাচ্ছি, এই কোণটা পাচ্ছি। তার মানে আমি বলতে পারি যে বিএসি আর বিডিসি একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে এক্ষুনি আমরা পেলাম এই কোণটার মান কত? 35 ডিগ্রি। তাহলে বিএসি এই কোণটার মান কত হবে? 35 ডিগ্রি হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি লিখবো, যেহেতু বিএসি এবং অ্যাঙ্গেল বিডিসি একই বৃত্তাংশস্থ কোণ, অতএব অ্যাঙ্গেল বিডিসি সমান সমান অ্যাঙ্গেল বিএসি হবে। তাহলে এবার লিখবো, অতএব অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু 35 ডিগ্রি, কারণ অ্যাঙ্গেল বিডিসির মান কত? 35 ডিগ্রি। তাহলে এখানে আমাদের উত্তর হয়ে গেল, এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন 4 দাগের 9, বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি। তাহলে এবিসি যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হলো। এবি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার হলে ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। পরিব্যাসার্ধ মানে হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। কোন একটা ত্রিভুজের যখন আমরা পরিবৃত্ত মানে আঁকবো, তখন সেই বৃত্তের একটা কেন্দ্র থাকবে। তো সেই কেন্দ্র থেকে ত্রিভুজের শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্বটা হয় তাকে আমরা বলি পরিব্যাসার্ধ। তো দেখো, এই ক্ষেত্রে প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন, কারণ এখানে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ দিয়ে দিয়েছে, তাই প্রশ্নটা সহজ হয়ে গেছে। তো আমরা যদি এরকম একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এই সমকোণী ত্রিভুজে যদি আমরা পরিবৃত্ত অঙ্কন করি, তাহলে দেখো কি হবে। এই রকম পরিবৃত্ত বলতে মানে জাস্ট এটাকে টাচ করে যাবে, এটা বৃত্ত এইরকম। তাহলে এই পরিবৃত্তের কেন্দ্র সবসময় এই ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু হবে। এটা তোমরা সবসময় মনে রাখবে, এটা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হবে, ঠিক আছে? তো সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রির বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ। এই অতিভুজের মধ্যবিন্দু যেটা হবে, সেটাই হবে এই ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র। আর এই কেন্দ্র থেকে আমরা এই ত্রিভুজের শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্বটা পাবো, সেটাই হচ্ছে পরিব্যাসার্ধ। এখানে আরটা কি? আরটা হচ্ছে পরিব্যাসার্ধ। আর এই পরিব্যাসার্ধ আর এই পরিব্যাসার্ধ কি? অতিভুজের অর্ধেক হবে। হ্যাঁ, অতিভুজের অর্ধেক, অতিভুজ বাই 2, কারণ এটা সমকোণী ত্রিভুজ। এবার দেখো, এখানে সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ, তাহলে এখানে নাম দিয়ে দিই বি, এখানে আর নাম দিয়ে দিয়েছি এ, নাম দিয়ে দিই, আর এটা নাম দিয়ে দিই সি। তাহলে বিসির পরিমাপটা দিয়ে দিয়েছে 12, এবির পরিমাপটা দিয়ে দিয়েছে 5। তাহলে আমাদের এসি এর পরিমাপটা বার করতে হবে, এবং আমরা খুব সহজেই পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে এসি অর্থাৎ অতিভুজের পরিমাপটা বার করে নেব। এবং অতিভুজের পরিমাপ বার করে তাকে 2 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব এই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ পরিব্যাসার্ধ। তাহলে পরিব্যাসার্ধ কত হচ্ছে? অতিভুজ বাই 2। এখন অতিভুজ ইকুয়ালস টু আমরা কি লিখবো? অতিভুজ ইকুয়ালস টু হবে লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের বর্গমূল। তাহলে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, ঠিক আছে, বাই 2।
আর এটা কেন হলো তোমরা যদি যুক্তিটা দিয়ে দাও তো আরো ভালো হবে, কারণ আমরা এখানে লিখে দেব যেহেতু সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু হয়। ঠিক আছে, তাহলে এই অর্থে এখানে কত হলো 5 স্কয়ার প্লাস 12 স্কয়ারের রুট দিয়ে 2, তাহলে এখানে 25, এখানে 144 বাই 2, এটা বর্গমূল হবে, অর্থাৎ উপরে হচ্ছে 169 বাই 2, তাহলে কত হচ্ছে 169 বর্গমূল 13 বাই 2, অর্থাৎ 6.5 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম এই টোটালটা হচ্ছে কত, এই মোটটা হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে অর্ধেকটা কত হবে, 6.5 হবে, 13 অর্ধেক 6.5, তাই 6.5 সেন্টিমিটার হলো এখানে উত্তর, পরিবেশের দৈর্ঘ্য। এর পরের প্রশ্ন 4-10, একটি আয়ত ঘনকাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে a একক, b একক এবং c একক। যদি a প্লাস b প্লাস c 25 এবং ab bc ca এদের যোগফল 240.5 হয়, তবে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য। দেখো আয়ত ঘনকাকার বা ঘনকাকার ঘরের মধ্যে যখন আমরা সব থেকে লম্বা বা বড় দণ্ড রাখবো তার দৈর্ঘ্য হবে ওই ঘরের কর্ণের দৈর্ঘ্যের সমান। ঠিক আছে, আমি একটু ব্যাপারটা একটু ছবি এঁকে বোঝাই। যদি ধরে নাও তোমার কাছে এরকম একটি আয়ত ঘনকার ঘর আছে, এরকম। এখন এই ঘরের কর্ণ বলতে বোঝাচ্ছে উপরের এই শীর্ষবিন্দুটা দেখতে পাচ্ছ, আর এর ঠিক বিপরীত দিকে নিচের শীর্ষবিন্দু, এটাকে যদি আমি যুক্ত করি তাহলে এটা হচ্ছে সব থেকে বড় বা লম্বা দণ্ড, এটাই হচ্ছে কর্ণ। একইভাবে তুমি এখান থেকে এর বিপরীত দিকে নিচের বিন্দু পর্যন্ত যুক্ত করলে আরো একটা কর্ণ পাবে, এরকম ভাবে 4টে কর্ণ পাবে। ঠিক আছে, তো এই প্রত্যেকটা হচ্ছে কর্ণ এবং সব থেকে লম্বা, এই বাহুটার দৈর্ঘ্য সব থেকে লম্বা। তাহলে সব থেকে লম্বা যে দণ্ডটা রাখা যাবে সেটা হচ্ছে ওই আয়ত ঘনকাকার ঘরের কর্ণের দৈর্ঘ্য। এবং আমরা জানি আয়ত ঘনকাকার ঘরের কর্ণের দৈর্ঘ্য সূত্র হবে, যদি দৈর্ঘ্য a হয়, প্রস্থ যদি b হয় এবং উচ্চতা যদি c হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে কর্ণের দৈর্ঘ্য ইকুয়ালস টু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের বর্গমূল। এটাই হচ্ছে সবচেয়ে দীর্ঘ দণ্ডের দৈর্ঘ্য, যা আমাদের নির্ণয় করতে হবে। এইবার আমরা কি করব, তো আমাদের এখানে যে তথ্যটা দেওয়া আছে সেটা হলো a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 25। এই তথ্যটার সাহায্য আমি প্রথমে নেব। আমি কি করব, এই তথ্যটা নিয়ে দুদিকেই আমি বর্গ করব, বর্গ করি। এবার বর্গ করলে বাঁদিকে যে রাশিটা হচ্ছে সেই রাশিটাকে ফর্মুলায় ফেলে দেবো। তোমরা এটা মনে রাখবে, a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে লিখবে ab প্লাস bc প্লাস ca, এটা হচ্ছে সূত্র, এটা তোমাদের মনে রাখতে হবে। ইকুয়ালস টু কত আছে, 25 স্কয়ার মানে 625। তারপর আমরা নেক্সট স্টেপে এই ab প্লাস bc প্লাস c এর মানটা দেখো দিয়ে দিয়েছে কত, 240.5, তাই না? তাহলে এখানে বসিয়ে দেবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু 240.5 ইকুয়ালস টু 625। এইবার আমরা করব কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 240.5 কে 2 দিয়ে গুণ করব, অর্থাৎ এটার দ্বিগুণ হবে। 240 দ্বিগুণে কত হয়, দুগুণে হচ্ছে 480, আর 0.5 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 1, অর্থাৎ কত হয় 481। তাহলে এখানে হয়ে যাচ্ছে 481 ইকুয়ালস টু 625, নাম্বারটা এদিকে নিয়ে চলে যাব। তাহলে আমরা কি পাচ্ছি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়ালস টু 625 মাইনাস 481।
81, তাহলে আমরা পাচ্ছি এখানে 144। এইবার এই 144 আমি এটা তো পেয়ে গেলাম। এইবার এখানে আমরা এই মানটাকে কাজে লাগাবো। কত আসলো? 144। তাহলে লিখবো অতএব সবচেয়ে দীর্ঘ দণ্ডের দৈর্ঘ্য কত? রুট দিয়ে কি লিখবো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা লিখবো। এবার এই মানটা তো আমি পেয়ে গেছি, কত? 144 এত সেন্টিমিটার। এবার 140 বর্গমূল কত? 12, তাহলে 12 সেন্টিমিটার হলো এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন 4-11 বলা হচ্ছে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার। তাহলে এরকম একটি চোঙ আছে, মানে যেমন তেলের ড্রাম বা জলের ড্রাম। তো এই চোঙটার উচ্চতা দিয়ে দিয়েছে 14 সেন্টিমিটার। আর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানে এই যে বাঁকা তলটা আছে, এই বাঁকা তলটার ক্ষেত্রফল। তো বাঁকা তলের ক্ষেত্রফলের সূত্র হয় 2 পাই আর এইচ। আরটা কি? আরটা হচ্ছে এই যে ভূমিটা তোমরা দেখতে পাচ্ছ না, এই ভূমিটা হচ্ছে বৃত্তাকার, ঠিক আছে, বৃত্তাকার। তো এই বৃত্তের একটা ব্যাসার্ধ হবে, তো এইখান থেকে এতটা দৈর্ঘ্য হচ্ছে এই ভূমির ব্যাসার্ধ, সেটাই হচ্ছে এখানে আর। তো বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 264, তার মানে 2 পাই আর এইচ, এইটার মান হচ্ছে 264। তো আমরা 2 পাই আর এইচ এর সাথে সমান সমান লিখবো 264। ওখানে আমরা এইচ এর মানটা বসিয়ে দেবো, পাই এর মানটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে সমাধান করে আমরা আর এর মান বার করবো। কেন আর এর মান বার করবো? কারণ এখানে আয়তন বার করতে বলেছে, এবং আয়তনের যে সূত্র হয় সেটা হলো পাই আর স্কোয়ার এইচ। এখানে পাই আর স্কোয়ারটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কোয়ার। সুতরাং এই যে ভূমিটা, এটা তো বৃত্তাকার, তার মানে এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল ইন্টু চোঙের উচ্চতা। তাই এখানে আরটা দরকার, ঠিক আছে। আর না জানলে তো আমরা আয়তন বার করতে পারবো না, কারণ এইচ তো আমি জানি, আরটা দরকার, তাই এখানে আর বার করবো। তাহলে এখানে আমরা লিখবো এইচ ইকুয়ালস টু 14 সেন্টিমিটার, আর ইকুয়ালস টু চোঙের ভূমির ব্যাসার্ধ, এটাকে আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। এইবার প্রশ্নানুসারে তাহলে কি লিখবো? 2 পাই আর এইচ সমান সমান 264। নেক্সট স্টেপে লিখবো এটাকে 2 ইন্টু 22/7, পাই এর আসন্ন মান কত? 22/7। এবার লিখবো আর এইচ এর মানটা লিখে দেবো 14 ইকুয়ালস টু 264। এবার আমরা এখানে ক্যান্সেলেশন করবো, তাহলে এখানে 7 দিয়ে 14 কেটে গেল 2। এবার এই 2 এর সাথে এখানকার নাম্বারটা কেটে দিই, 1 3 2 132। তারপর আবার এই 2 দিয়ে 132কে কেটে দিই, 6 6। 22 3 66 হচ্ছে। তাহলে আমরা কি পেলাম? আর এর মান কত? 3 সেন্টিমিটার। এইবার আমরা বার করব আয়তন, চোঙের আয়তন। দেখো পরিমিতির অঙ্ক কিন্তু খুব সহজ হয়, তোমরা খুব ভালো করে সূত্রগুলো মুখস্থ করো, দেখবে পরিমিতির অঙ্ক একদম কঠিন লাগবে না। সূত্রগুলো মুখস্থ করার পর কিছু অঙ্ক প্র্যাকটিস করো, দেখবে খুব সহজ লাগবে তোমাদের পরিমিতি। তাহলে চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এবং আয়তন আমরা সবসময় ঘন একক লিখি, তাহলে এখানে এককটা সেন্টিমিটারে দেওয়া আছে, তাই এর আয়তনের এককে কি হবে? ঘন একক হবে, ঘন একক। যখন মানটা বসিয়ে দেবো তখন এককের জায়গায় লিখবো সেন্টিমিটার। এবার তাহলে পাইটা আমরা এখানে 22/7 বসাতে পারি, আবার নাও বসাতে পারি, ঠিক আছে। আমি পাইয়ের মান তখনই বসাবো যখন দেখবো পাইটা কেটে যাবে, তখনই, মানে 22/7 তখনই বসাবো যখন আমরা দেখবো কোনো কাটাকুটি হচ্ছে। তো আর এর জায়গায় মানটা বসিয়ে দিই, 3 স্কোয়ার, এইচ এর মান 14 বসিয়ে দিলাম। হ্যাঁ 14 আছে, আর 22/7, পাই মানে 22/7, তো সাথে সাথে 14 কেটে যাবে, তাই পাইয়ের মানটা বসাবো এখানে। তাহলে 22/7, আর এখানে লিখবো ঘন সেন ইন্টু কত হলো? 9 ইন্টু 14, তাহলে 7 দিয়ে কেটে দাও 2, এখানে কত হলো? 9 দুগুণে 18, তাহলে 22 ইন্টু 18 এত সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার। এবার গুণ করো 22 ইন্টু 18, 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16, 1 17, আর এখানে 2 2, তাহলে 6 9 3, অর্থাৎ 396 সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। এবার 4 দাগের শেষ প্রশ্ন,
4 দাগের 12 বলা হচ্ছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h এবং r একক হলে এটার মান আমাদের বার করতে হবে। এখন এই সাংখ্যমানটা কি দেখো, বলা হচ্ছে শঙ্কুর আয়তন। এরকম যদি একটি শঙ্কু হয়, লম্ব বৃত্তাকার শঙ্কু, যার এখানে তথ্যটা কি দিয়ে দিয়েছে, এখানে বলেছে এর উচ্চতা, ঠিক আছে, উচ্চতাটা হচ্ছে এটা হচ্ছে লম্ব উচ্চতা, যেটা হচ্ছে h, আর এর ভূমি ব্যাসার্ধ, ভূমিটা যদি বৃত্তাকার তাহলে এর একটা ব্যাসার্ধ আছে, তাহলে সেই ব্যাসার্ধটা হচ্ছে r। আর আমরা জানি এই শঙ্কুর তির্যক উচ্চতা কি হয়, l। তো এটা আমরা এলটা ধরে নিচ্ছি, এখানে দেওয়া নেই, আমরা এলটা ধরে নেব। এবার বলা হচ্ছে এই শঙ্কুর আয়তন। তো শঙ্কুর আয়তনের একটা সূত্র আছে, আয়তন মানে ভিতরে কতটা জায়গা আছে, তো সেটার সূত্র হচ্ছে এরকম, শঙ্কুর আয়তন ইকুয়ালস টু হয় 1/3 পাই আর স্কোয়ার h। এখানে একটা 1/3 লিখবে, আর তারপরে পাই আর স্কোয়ার h। আর ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল মানে নিচের তলটা বাদ দিয়ে বাকি যে তলটা আছে, তো পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। ঠিক আছে, এলটা কি এখানে, এলটা হচ্ছে এখানে আমরা ধরে নিচ্ছি, এল হচ্ছে তির্যক উচ্চতা। এবার সাংখ্যমানটা কেন বলেছে দেখো, আয়তনের এককে ঘন একক হয়, যেমন ধরে নাও ঘন সেন্টিমিটার, মানে সেন্টিমিটার কিউব, ধরে নাও আয়তন হচ্ছে 500 সেন্টিমিটার কিউব, আর ক্ষেত্রফল 500 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখন 500 সেন্টিমিটার কিউব আর 500 সেন্টিমিটার স্কোয়ার দুটো কি সমান হলো? হলো না, কারণ এখানে এককটা আলাদা, কারণ ক্ষেত্রফলের এককে সেন্টিমিটার স্কোয়ার হবে আর আয়তন এককে সেন্টিমিটার কিউব হবে, তাহলে দুটো তো কখনো সমান হতে পারে না। কিন্তু এই দুটো মানের যেই সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই সংখ্যাটা, এই দুটো সংখ্যা তো সমান, তাই আয়তন আর ক্ষেত্রফলের সাংখ্যমানটা সমান, এটাকেই বলি আমরা সাংখ্যমান। তো সেই হিসাবে এটা আর এটা সমান, কিন্তু এখানে কোনো একক আমরা লিখবো না, ঠিক আছে, তাহলে একক আমরা এখানে লিখবো না। এখন একক লিখতে পারি এখানে, এটা হচ্ছে ঘন একক, এটা হচ্ছে বর্গ একক, কিন্তু যখন আমরা সমান করব তখন কিন্তু একক লিখবো না। প্রশ্ন অনুযায়ী 1/3 পাই আর স্কোয়ার h ইকুয়ালস টু পাই আর এল। এরপর আমরা এখানে কিছু কাটাকুটি করব, দেখো এখানে একটা পাই কেটে গেল, একটা আর এখানে কেটে গেল, তাহলে এদিকে থাকছে RH/3, এইদিকে থাকছে এল। এই এল এর মানটাই কিন্তু আমরা এখানে বার করব, যেটা তোমরা দেখতে পাচ্ছ আমরা বার করলাম। এরপর আমরা দেখো এই যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা দেখো একটা সমকোণী ত্রিভুজ। কেন? কারণ এই জায়গাটাতে কত ডিগ্রি কোণ করেছে, 90 ডিগ্রি কোণ করেছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র যদি লাগাই, তাহলে এল স্কোয়ার ইকুয়ালস টু কি লিখবো, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই তো। তো এই সূত্র ফেলার পরে আমরা ওখানে এল এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো, বসিয়ে দিলেই আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো এরকম একটি ত্রিভুজ আছে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির বিপরীত হচ্ছে অতিভুজ। তাহলে এখন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার। এবার এল এর মানটা আমরা বসিয়ে দেবো, তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু এল এর মান হচ্ছে RH/3। এটাকে একটা নাম্বার দিয়ে দাও, তাহলে এটা হচ্ছে 1 নং ব্যবহার করি, ঠিক আছে, 1 নংটাকে আমরা ব্যবহার করলাম, এটার হোল স্কোয়ার আছে। এরপর আমরা এখানে হোল স্কোয়ার করব, তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 9, ঠিক আছে, 9 হবে। এরপর আমরা কি করব দেখো, এই আর স্কোয়ার এইচ স্কোয়ারটা আছে না, এটা আমরা এদিকে নিচে নিয়ে চলে আসবো, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়ালস টু 1/9, তাহলে উপরে কিছু থাকলো না মানে 1 থাকলো। এরপর আমরা এই প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদা করে ভাগ করবো, কারণ এরকম একটা সূত্র আছে, a বাই বি, a প্লাস বি বাই ধরো সি আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি a বাই সি প্লাস বি বাই সি। তাহলে আমরা এটা এইভাবেই করবো, a স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই
আর স্কোয়ার ইকুয়ালস টু 1/9। এখানে দেখো এই স্কোয়ার স্কোয়ার কেটে গেল, আর স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে কি পেলাম 1/r স্কোয়ার প্লাস 1/h স্কোয়ার ইকুয়ালস টু 1/9। তাহলে দেখো এটাই আমাদের কিন্তু বার করতে দিয়েছিল, কত, তাহলে কি বেরোলো 1/9। দেখো হ্যাঁ এটাই, তাহলে কত আসলো, আনসার আসলো 1/9।